বাসর রাতে মায়ের জীবনে অপ্রত্যাশিত ঘটনা পর্ব ৮। রুদ্রের চেহারার সাথে তার কথা বলার ধরন মিলছে না। রুদ্র এত নরম স্বরের সাথে কথা বলছে, তাও মায়ের সাথে। মায়া যেন বিস্ময়ে কিছু বলতে পারছে না। কি হলো মিসেস? এখনও উল্টো বই পড়বেন? এতক্ষণে মায়ের খেয়াল হলো সে বই উল্টো করে রেখেছে। লজ্জায় আর অস্বস্তিতে ইচ্ছে করছিল দৌড়ে কোথাও চলে যেতে। লোকটা কি ভাবছে কে জানে। মায়া ঘাবড়ে গিয়ে তোতলানো শুরু করল। জিবি না মানে আসলে আমি। ওকে ওকে, রিল্যাক্স। এত ঘাবড়ানোর কিছু নেই। তো আজকে আমার লেমন জুস কোথায় হুম? মায়ের যেন আজকে অবাক হওয়ার দিন। রুদ্র তো কোনোদিন তার হাতের কিছু খায় না। মায়া যে কোনো কিছু রুদ্রের জন্য যেভাবে রেখে যায় সেই জিনিসটা ঠিক সেভাবেই পড়ে থাকে, রুদ্র ছুঁয়েও দেখে না। আর আজ কিনা নিজেই খেতে চাইছে। জিবি, ওই তো ওখানে টেবিলটার উপর রাখা আছে। সেখানেই তো থাকে প্রতিদিন, আপনিই খান না কখনো। বেগম সাহেবা, আপনি বরং আমার জন্য আরও এক গ্লাস নিয়ে আসুন। আর হ্যাঁ, সাথে চিলি পাউডার নিয়ে আসবেন। রুদ্রের কথা মায়া কিছু বুঝতে পারছে না। অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, 2 গ্লাস একটু বেশি হয়ে যায় না? আপনি তো মনে হয় এখনও ডিনার করেননি। আর মরিচ গুঁড়ো দিয়েই বা আপনি কি করবেন? আপনার এত কিছু ভাবতে হবে না, ম্যাডাম। যা বলছি তাই করুন। যান যান, দ্রুত গিয়ে নিয়ে আসুন। মায়া আর কথা বাড়াল না, পরে যদি রুদ্র আবার রেগে যায়। মায়া দ্রুত নিচে গিয়ে কিচেন থেকে মরিচ গুঁড়োর কৌটো আর আরও 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসল। এই নিন স্যার। কি মায়া রুদ্রের দিকে গ্লাস আর কৌটো এগিয়ে দিয়ে বলল। রুদ্রের মুখে বাঁকা তির্যক হাসি ফুটল। সে এগিয়ে গিয়ে মায়ের থেকে গ্লাস আর কৌটোটা নিল। কিন্তু তারপর পরেই রুদ্র যা করল তাতে মায়া হতভম্ব হয়ে গিয়েছে। কি স্যার, আপনি এটা কি করছেন? শরবতে মরিচ গুঁড়ো কেন মিশাচ্ছেন? রুদ্র মায়ার হতবাক হয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিল না, উল্টো গ্লাস দুটোতে প্রায় অর্ধেক মরিচ গুঁড়ো মিশিয়ে মায়ের কাছে এসে এগিয়ে দিয়ে বলল, টেক অ্যান্ড ড্রিঙ্ক ইট। পুরো সিরিজ দেখতে প্লেলিস্টে যান প্লিজ। ডেসক্রিপশন প্লেলিস্টের লিংক দিয়ে দেওয়া হবে। তার আগে সাবস্ক্রাইবই করে নিন প্লিজ। ড্রিঙ্ক করব মানে? এটা তো আমি আপনার জন্য এনেছিলাম। আর তাছাড়া এখানে আপনি মরিচ গুঁড়া মিশিয়েছেন, আমি এটা কিভাবে খেতে পারি? হুশ, নো সাউন্ড। আমি তোর জন্য এত কষ্ট করে স্পেশাল ড্রিঙ্ক বানালাম, আর তুই বলছিস খাবি না? আমি রুড হওয়ার আগেই ভালোভাবে খেয়ে নে। মায়া যেন এবার ভেঙে এলো। রুদ্র 2 গ্লাসেই ইচ্ছেমতো মরিচ গুঁড়ো মিশিয়েছে। 2 গ্লাস তো পরের কথা, আধা গ্লাস খেলেও যে কেউ অসুস্থ হয়ে পড়বে। সে অসহায় কণ্ঠে রুদ্রকে বলল, স্যার, এতক্ষণ তো আপনি ঠিকই ছিলেন, এখন আবার এরকম করছেন কেন? কাকের বাচ্চা, তোর ভাবনা দেখে আমি বারবার অবাক হয়ে যাই। তুই কি ভেবেছিলি? আমি তোকে মেনে নিয়েছি, মায়াকে বিদ্রূপ করে কথাটি বলল রুদ্র। মায়া এবার শক্ত হল, রুদ্রকে বলল, যাই হয়ে যাক না কেন, আমি এটা কিছুতেই খাব না। রুদ্র এবার নিলিপ্ত ভঙ্গিতে মায়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, খাবি না? রুদ্রকে কাছে এগিয়ে আসতে দেখে মায়া ভয়ে পিছিয়ে যাচ্ছে। রুদ্র ঠিক যতটা সামনের দিকে এগোচ্ছে মায়া ঠিক ততটা পেছাচ্ছে। মায়া পেছাতে পেছাতে বলল, বলছি তো খাবো না গি। সত্যিই খাবি না? সত্যিই খাবো না। না কি শব্দটা আমার একদম পছন্দ নয়। না কে আমি যেভাবেই হোক হ্যাক করে ছাড়ি, বাই হুক অর বাই ক্রুক। পিছনে দেওয়াল, আর পিছানোর জায়গা নেই। রুদ্রের হাবভাব ভালো ঠেকছে না। মায়া বুঝল তাকে আপাতত রুম থেকে পালাতে হবে। মায়া সেটাই করল। সে দৌড়ে দরজার কাছে গেল, উদ্দেশ্য যে করেই হোক রুম থেকে পালাতে হবে। কিন্তু মেয়েটা আর রুম থেকে বের হতে পারল কই। তার আগেই রুদ্র মায়ের হাত খপ করে ধরে ফেলল। রুদ্র মায়াকে টেনে এনে বিছানায় ফেলেছে। মায়া বিছানা থেকে উঠতে যাবে, কিন্তু রুদ্র তাকে বিছানার 2 পাশে 2 হাত দিয়ে আটকে ফেল। মায়া রুদ্রের 2 হাতের মাঝখানে বন্দী হয়ে আছে। আমাকে যেতে দিন স্যার, আমার ভালো লাগছে না। রুদ্র কিছু না বলে মায়ের দিকে গ্লাস এগিয়ে দিল। বললাম তো খাবন উম। রুদ্র মায়ের দুগাল চেপে ধরে ঠোঁটে শক্ত করে গ্লাস চেপে ধরে রেখেছে। মুখে যতটুকু গিয়েছে তা সে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। মায়া হাত দিয়ে গ্লাস সরানোর চেষ্টা করছে, এক পর্যায়ে ধস্তাধস্তিতে রুদ্রের হাত থেকে গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। মায়ের জিভ ও গলা জ্বলছে, জালে অনবরত চোখ থেকে পানি পড়ছে। কিন্তু নিষ্ঠুর রুদ্রের তাতেও মন গলেনি। 2 সেকেন্ডের মাঝে সে একইভাবে অপর গ্লাসের তরলটুকু মায়াকে পুনরায় খেতে বাধ্য করছে।
শরবতের বেশিরভাগ টুকুই মায়ের গায়ে পড়েছে আর বাকিটুকু তাকে গিলতে হয়েছে। মায়া মোটামুটি ভালোই জাল খেতে পারে, কিন্তু তবুও তার অবস্থা এখন নাজেহাল। বুক, পেট, গলা, জিভ সব যেন জ্বলে যাচ্ছে। চোখ খুলতে পারছে না মেয়েটা, কানে দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। মায়ের অবস্থা দেখে রুদ্র পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে মায়ের সামনে একটা চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে মায়ের অবস্থা দেখছে। মুখে শয়তানি হাসি। প্রতিদিন আমার এত কেয়ার করিস। তুই তো কিছু রিওয়ার্ড ডিজার্ভ করিস, এটা আমার তরফ থেকে ছোট্ট একটা রিওয়ার্ড। আমি নোংরা বলে আমার বানানো কোনো খাবার খান না, আমার স্পর্শে আপনার বিছানা অপবিত্র হয়ে যাবে বলে আমাকে বিছানায় ঘুমাতে দেন না। আমার স্পর্শ করা কোনো পোশাক আপনি পরেন না। তাহলে কারণে শাস্তি দেওয়ার নাম করে আমাকে স্পর্শ করেন কেন? আমার স্পর্শে তখন আপনার নিজেকে অপবিত্র মনে হয় না? সময় প্রবহমান। মায়ের বিবাহিত জীবনের 1 মাস কেটে গেছে। মাঝের কয়টা দিন একটু শান্তিতে কাটলেও এরপরের দিনগুলো কাটল দুর্বিষহভাবে। মায়ের উপর রুদ্রের ক্ষোভ যেন দিনে দিনে বেড়েই চলেছে। কথায় কথায় অপমান করা, আঘাত করা, গায়ে হাত তোলা এগুলো তার স্বামীর নিত্যদিনের রুটিন। মাঝে মাঝে মায়ের নিজেকে বড্ড তুচ্ছ মনে হয়, অসহায় লাগে নিজেকে। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে। কিন্তু কোথায় যাবে সে? তার যাওয়ার যে কোনো জায়গা নেই। রায়হান মির্জাকে জড়িয়ে ধরে কাঁদছে মায়া। রায়হান মির্জার এবার বেশ খারাপ লাগল, কখন থেকে কাঁদছে মেয়েটা। তিনি মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও মা। বাবা আবার খুব তাড়াতাড়ি চলে আসব তোমাদের কাছে। মায়া কান্নার তোরে কথা বলতে পারছে না, অসহায় নিষ্পাপ কণ্ঠে জানতে চাইল, না গেলে হয় না বাবা? না রে মা, না গেলে যে ব্যবসার অনেক বড় লস হয়ে যাবে। তুমি চিন্তা করো না, কাজ শেষ হওয়ার সাথে সাথেই বাবা চলে আসব। আর এসেই তোমাদের আবার ধুমধাম করে বিয়ে দিব। এখন তো কেউই জানে না, এসে খুব বড় অনুষ্ঠান করে আমার মেয়েকে আবার ঘরে তুলে আনব আমি। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে রায়হান মির্জা তাকে সান্ত্বনা দিচ্ছিল, তখনই পিছন থেকে রুদ্রের চওড়া গলার আওয়াজ আসে, ড্যাড লেট হয়ে যাচ্ছে, তুমি এখনো আসছো না কেন? আমি আসি রে মা, নিজের খেয়াল রাখিস। আর রুদ্র বেটা কোনো বেয়াদবি করলে সাথে সাথে আমাকে ফোন করে জানাবি, কেমন? জিবি আচ্ছা বাবা। তুমিও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। রায়হান মির্জা চলে যাচ্ছে, মায়া তার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল, আখি জোড়ায় পানি জমল আবারও। রায়হান মির্জা চলে যাওয়ার পরপরই রুদ্র বাড়ির সবগুলো সার্ভেন্টকে ছুটি দিয়ে দিয়েছে। মায়া জানে রুদ্র এটা করেছে শুধুমাত্র ওকে কষ্ট দেওয়ার জন্য। রুদ্র কোথায় আছে মায়া জানে না, আজ 1 সপ্তাহ হল রুদ্র বাড়িতে নেই। এত বড় বাড়িতে মায়া ছাড়া আর কেউ থাকে না। মায়ের এখানে থাকতে দম বন্ধ লাগে, কেমন গা ছমছম করে। ওর সময় কাটে না, রাত হলে পুরো বাড়িটা কেমন ভৌতিক লাগে। আজ 1 সপ্তাহ হল ভয়ে রাতে মায়ার ঘুম আসে না। শেষ কবে মায়া ভালো ঘুমিয়েছে তা তার মনে পড়ে না। রাত 9টা বাজে, মায়া নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, হে রব্বানা, হে আমার প্রতিপালক, তুমি আমাকে পথ দেখাও। হে সর্বশক্তিমান খোদা, আমাকে তুমি সাহস দাও, আমার সকল ভয় তুমি দূর করে দাও। হে আমার করুণাময় স্রষ্টা, আমাকে তুমি ধৈর্য দাও। মায়া নামাজ শেষ করে উঠে দাঁড়িয়েছে, এমন সময় হঠাৎ অনবরত দরজা ধাক্কানোর শব্দে সে আটকে উঠল। দরজা ধাক্কানোর শব্দ ক্রমাগত বেড়েই চলেছে, মনে হচ্ছে আর একটু পর দরজা ভেঙেই ফেলবে। এত রাতে কে আসতে পারে? মায়া কাপা কাপা গলায় জিজ্ঞাসা করল, কে? বারবার জিজ্ঞাসা করার পরও কোনো উত্তর আসছে না। ভয়ে মায়ের হাত পা কাঁপছে, কি করবে ভেবে ফেল না। কিছুক্ষণ ভেবে আল্লাহর নাম নিয়ে মায়া দরজাটা খুলে দিল। দরজা খুলে দিতেই সামনে থাকা লোকটা হুমড়ি খেয়ে মায়াকে নিয়ে মেঝেতে পড়ল। চলবে, পরের পর্ব তাড়াতাড়ি আসবে। তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। লাইক করুন, কমেন্ট করুন প্লিজ। ধন্যবাদ।